পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের 4.6 নম্বর টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা ঘর্ষণ বল কী সে সম্পর্কে আলোচনা করব এবং ঘর্ষণ বল কয় রকমের সে সম্পর্কে বিস্তারিত জানব এবং আনত তলে ঘর্ষণ বল কীভাবে কাজ করে সে সম্পর্কেও আমরা জানব, আর কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আচ্ছা, ঘর্ষণ বল কী এবং ঘর্ষণ বলটা কীভাবে উৎপত্তি হয় আমরা সে বিষয় সম্পর্কে জানব। তো দেখা যাক, ধরে নিলাম এটা একটা সারফেস, ঠিক আছে। তো এই সারফেসের ওপরে একটা বস্তু রাখা আছে, ধরে নিলাম এম ভরের একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। তো যেহেতু বস্তুটা রাখা আছে, তো বস্তুটার ওজন কি হবে, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করবে। তো এখন বস্তুটাকে যদি আমরা একটা এফ পরিমাণ বল দিয়ে অর্থাৎ ধাক্কা দিই বস্তুটাকে, তো বস্তুটাকে যদি আমরা ধাক্কা দিই তাহলে কি হবে, বস্তুটা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী বস্তুটাতে ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে, ঠিক আছে। কিন্তু এখন যদি সারফেসটা ধরে নিলাম অমসৃণ হয়, তাহলে কিন্তু আর সামনের দিকে যাবে না, অর্থাৎ যদি এখন বস্তুটা অনেক ভারী হয়, অর্থাৎ এম এর মানটা যদি অনেক বেশি হয়, তখন কিন্তু আর বস্তুটা সামনের দিকে যেতে চাইবে না, ঠিক আছে। তখন কি হবে, এই যে সারফেস এবং হলো বস্তুটার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, যে বন্ডিংটার কারণে কি হবে না, বস্তুটা আর সামনের দিকে যেতে চাইবে না, ঠিক আছে। এবং এই বন্ডিংটা কি করবে, বস্তুটাতে যেদিকে বল প্রয়োগ করা হয়েছিল তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছে, তো এই বলটার নাম দিলাম আমরা এফ অফ এফ, অর্থাৎ ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। তো এখন বস্তুটাকে যদি সামনের দিকে আমরা হলো নিয়ে যেতে চাই, তো অর্থাৎ তখন আমাকে হলো এই যে এই বন্ডিংটা আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে। তখন আমাদের এফ বলের মানটা কি হবে, বেশি হবে। যদি আমরা এফ বলের মানটা বেশি দিই, তখন কি হচ্ছে, এই বস্তুটার মধ্যে অর্থাৎ সারফেস এবং বস্তুর মধ্যে বন্ডিংটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তখন কি হচ্ছে, যদি ভেঙে যায় তখন বস্তুটা সামনের দিকে মুভ করার প্রবণতা তৈরি হবে, অর্থাৎ বস্তুটা এখানে কি ছিল, স্থির অবস্থায় ছিল। যেহেতু স্থির অবস্থায় ছিল, সুতরাং এখানে একটা ঘর্ষণ কাজ করছে, সেই ঘর্ষণটাকে আমরা বলছি কি, স্থিতি ঘর্ষণ বল, যেটাকে এফ এস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। তো এই ঘর্ষণটাকে আমরা কি বলছি, স্থিতি ঘর্ষণ বল। তো স্থিতি ঘর্ষণ বলের কাজ কি, সবসময় বস্তুটাকে স্থির রাখার চেষ্টা করে। তো এভাবেই মেইনলি ঘর্ষণের কনসেপ্টটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তো যেহেতু বস্তুটাকে সারফেসের উপর রাখা হয়েছিল এবং এমজি ফোর্সটা কি হচ্ছিল, নিচের দিকে কাজ করছিল এবং মাটি তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটার দিক হবে উলম্ব বরাবর, রাইট। তো এটা কি হচ্ছে, প্রতিক্রিয়া বলের দিক আর। এবং বস্তুটাকে কি হচ্ছিল, আমরা এখন যদি আনুভূমিক বরাবর বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে যদি টানি, তখন হলো বস্তুটার অর্থাৎ গতির বিপরীত দিকে একটা হলো কি হবে, একটা ঘর্ষণ বল থাকবে, সেটা কি ছিল, আমরা বলতে পারি এফ এস, ঠিক আছে। তো আমরা এখন বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর বল কয়টা আছে, আর আছে এবং কি এমজি ফোর্স আছে। তো আমরা বলতে পারবো কি আর ইকুয়াল টু এমজি, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা এমজি ফোর্স দ্বারা নাকচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বস্তুটা এখানে কি ছিল, স্থির অবস্থায় ছিল, আমরা এখন হলো এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে টানবো, ঠিক আছে। তো এখন হলো তখনই টেনে নিয়ে যেতে পারবো যদি এই বন্ধনটা কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ নিট বলটা কি হচ্ছে, শূন্য, ঠিক আছে। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। তখন আমরা বলতে পারি এফ ইকুয়াল টু কি হচ্ছে, এফ এস, অর্থাৎ এফ এসটা কি ছিল, স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, আমরা এখন হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই টপিক্সটা দেখব, অর্থাৎ যেটাকে মিউএস দ্বারা প্রকাশ করা হয়। তো মিউএসের পরিচয়টা কি, আসলে মিউএস তখন বলতে বোঝাচ্ছে হলো যে হলো সারফেসটা কতটা রাফ, অর্থাৎ যদি এখন ঘর্ষণ বলের মানটা যদি বেশি হয়, তখন হলো মিউএসের মানটা বেশি হবে, ঠিক আছে। তো মিউএস মেনলি রাফনেসটা বোঝাচ্ছে। তো মিউএস ইকুয়ালটা আমরা বলতে পারি যে হলো স্থিতি ঘর্ষণ বল ডিভাইডেড বাই কি আর, অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল এবং কি প্রতিক্রিয়া বলের অনুপাতটাকে বলা হচ্ছে কি মিউএস। তো ঘর্ষণ বল মেনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল এবং আরেকটা হচ্ছে কি গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে। তো আমরা এখন হলো গতীয় ঘর্ষণ বল এই জিনিসটা দেখব, ঠিক আছে। তো গতীয় ঘর্ষণ বলটা তখনই কাজ করবে যখন এই বন্ধনটা ভেঙে যাবে এবং হলো এ বল প্রয়োগ করলে যখন হলো বস্তুটা খুব ফ্রিকোয়েন্টলি মুভ করতে পারবে সারফেসের উপরে। অর্থাৎ আমরা ধরে নিলাম এরকম একটা সারফেস, তো সারফেসটা এরকম খাঁজ কাটা টাইপের। তো এখন যদি এই সারফেসের উপরে যদি এখন একটা ব্লক রাখি, ঠিক আছে। তো এম ভরের একটা ব্লক রাখলাম, তো বস্তুটার ওজন কি হবে, এমজি ফোর্সটা অবশ্যই নিচের দিকে কাজ করবে এবং হলো মাটি তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, মাটি বা রাস্তা তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটা কি হবে, অবিলম্ব বরাবর, ঠিক আছে। তো এখন হলো কি হবে, যদি এখন বস্তুটাতে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তখন নিউটনের সেকেন্ড ল অনুযায়ী বস্তুটার মধ্যে একটা ত্বরণ ক্রিয়েট হবে। যদি ত্বরণ ক্রিয়েট হয়, অর্থাৎ বস্তুটার মধ্যে একটা বেগ থাকবে, ঠিক আছে। তো ধরে নিলাম বস্তুটার মধ্যে এফ পরিমাণ আনুভূমিক বল প্রয়োগ করা হয়েছে বস্তুটাতে,
এবং হলো বস্তুটার গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে এফ কে, বা হলো গতীয় ঘর্ষণ বলটা। তো এফ কের মানটা অর্থাৎ গতীয় ঘর্ষণ বলের মানটা স্থিতি ঘর্ষণ বলের মানের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। তো যখন হলো একটা গাড়ি ধরে নিলাম সাপোজ, তো গাড়িটাকে যখন ব্রেক করা হয় তখন হলো গাড়িটা কি হবে, এক সময় না এক সময় যে কি হবে গাড়িটা থেমে যাবে। তো কে থামাবে গাড়িটাকে, অবশ্যই হলো গতীয় ঘর্ষণ বলটা থামাবে। তো এফ এস এর মানটা কেন এফ কে চেয়ে বেশি এটা একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। ধরে নিলাম একটা রিক্সায় 2-3 জন যাত্রী উঠলো, ঠিক আছে, এবং রিক্সাটা হচ্ছে কি প্যাডেল চালিত রিক্সা, ঠিক আছে। তো রিক্সাওয়ালা যখন হলো রিক্সাটা মানে চালানোর শুরু করবে তখন হলো তাকে অনেক পরিমাণে বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ রিক্সাটা প্রথমে কি ছিল, স্থির অবস্থায় ছিল। অর্থাৎ সারফেস এবং হলো রিক্সার মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছিল, ওই বন্ডিংটা ভাঙার জন্য রিক্সাওয়ালাটাকে প্যাডেলে অনেক পরিমাণে বল প্রয়োগ করতে হয়েছিল, ঠিক আছে। তো যেই বলটাকে বলা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল, ঠিক আছে। তো স্থিতি ঘর্ষণ বলের মানটা কি হচ্ছে ওখানে অনেক বেশি পরিমাণে কাজ করছিল, ঠিক। তো প্যাডেলটা যখন দিল তখন হলো রিক্সাটা খুব ফ্রিকোয়েন্টলি মুভ করছে, ঠিক আছে। তো যখন রিক্সাওয়ালা যখন ব্রেক করবে তখন হলো রিক্সাটা থামবে এক সময় যে। তো কে থামাবে, অবশ্যই এফ কে থামাবে, কারণ কি এফ কেটা কি হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তো গতীয় ঘর্ষণ বলের বলটা কি করবে, অবশ্যই গতির বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মিউকে এটা হিসাব করে নিতে পারি, অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এটাও আলটিমেটলি আগের মতোই, অর্থাৎ গতীয় ঘর্ষণ বল এবং কি প্রতিক্রিয়া বলের অনুপাতটা কি বলা হচ্ছে কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এটার মানটা অনেক কম হবে, অর্থাৎ মিউকের সাথে এফ কে সম্পর্ক কি সমানুপাতিক। যদি এফ কের মানটা বেশি হইতো তখন মিউকের মানটা বেশি হতো। কিন্তু বলা হয়েছে কি যে গতীয় ঘর্ষণ বলের মানটা অনেক কম হয়, কার চেয়ে কম হয়, স্থিতি ঘর্ষণ বলের মানের চেয়ে কম হয়, সুতরাং এফ কের মানটাও কি হবে, কম হবে। দেন আমরা বলতে পারি কি মিউকের মানটাও কি হচ্ছে, কম হচ্ছে। তো মিউকে আসলে এটা কি হচ্ছে একটা রাফনেস বোঝাচ্ছে, ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর দেখা যাচ্ছে কি যে এফ বলে আমরা হলো বস্তুটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, এটা অবশ্যই কি হবে গতীয় ঘর্ষণ বলের মানের চেয়ে বেশি হবে। দেন আমরা লিখতে পারবো কি এফ মাইনাস কি এফ কে, অর্থাৎ এই যে এফ কে বলটা কি করছে, এই এফ বলটাকে অপোজ করে দিচ্ছে। দেন আমরা লিখলাম কি এফ মাইনাস কি এফ কে ইকুয়াল টু কি এম ইন্টু এ। দেন আমরা এখান থেকে এ ইকুয়াল টু লিখতে পারি কি এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই কি এম। তো এফ কেটা আমরা কিভাবে পেতে পারি, এই তো এই সমীকরণ থেকে। তো এফ কে ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মিউকে ইন্টু কি আর। তো মিউকেটা কি এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং আরটা কি হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তো আমাদের যদি এই মানগুলো জানা থাকে দেন আমরা এর মানটা বের করে নিতে পারবো এখান থেকে। তো একটা ম্যাথ প্রবলেম দেখা যাক। তো কি বলা আছে যে এখানে একটা সারফেস, তো এই সারফেসের উপরে 10 কেজি ভরের একটা কাঠের ব্লক রাখা আছে, ঠিক আছে। এবং হলো কাঠের ব্লকটার ওজন কি করবে, অবশ্যই খাড়াভাবে নিচের দিকে কাজ করবে। এবং কি বলা আছে যে হলো 100 নিউটন বল দ্বারা কাঠের ব্লকটাকে আনুভূমিক বরাবর টানবো এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.1। এবং কোশ্চিনে বলা আছে যে অবজেক্টটির ত্বরণ কত। তো আমরা একটু আগে দেখলাম যে কি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে। তো যেহেতু বস্তুটাকে আমরা 100 নিউটন বলে টানছি, সুতরাং বস্তুটার গতির বিপরীত দিকে একটা কি থাকবে, ঘর্ষণ বল থাকবে। সেই ঘর্ষণ বলটা কি ছিল, অবশ্যই গতি ঘর্ষণ বল, অর্থাৎ এফ কে। দেন আমরা লিখতে পেরেছিলাম কি এফ মাইনাস এফ কে ইকুয়াল টু কি এম ইন্টু এ। আবার এফ কে মানে কি শিখেছিলাম, মিউকে ইন্টু কি আর, ঠিক আছে। তো আর মানে কি জানি আমরা এম ইন্টু জি, ঠিক আছে, এম জি, রাইট। দেন আমরা যদি এখন মান বসিয়ে দিই দেন এ ইকুয়াল টু লিখতে পাচ্ছি কি এফ মাইনাস কি মিউকে ইন্টু কি এম জি ডিভাইডেড বাই কি এম। তো আমরা হলো এফ এর মান জানি কত 100 নিউটন, এবং হলো ভর কত জানি, এম এর মান 10 কেজি, মিউকের মান জানি কত 0.1, এবং হলো জি এর মান 9.8। তো আমরা এর মানটা পাচ্ছি 9.02 এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের আরেকটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটিতে বলা আছে যে 10 কেজি ভরের একটি আয়তাকার কাঠের গুঁড়িকে একটি টেবিলের উপর রেখে আনুভূমিক দিকে 8 নিউটন বল প্রয়োগ করা হলে গুঁড়িটি কি হয়, চলতে শুরু করে। অতঃপর 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা যায়। সেক্ষেত্রে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত এটা চেয়েছে। তো প্রবলেমটা সলভ করার আগে চিত্রটা আঁকানো যাক। ধরে নিলাম 10 কেজি ভরের একটা কি কাঠের গুঁড়ি, তো কাঠের গুঁড়িটা একটা টেবিলের উপর যখন রাখা হয়েছিল তখন কাঠের গুঁড়িটার ওজন অবশ্যই এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করবে। এবং কি বলা হয়েছিল যে আনুভূমিক দিকে 8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কাঠের গুঁড়িটাতে। তো এদিক বরাবর কি হচ্ছে 8 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো বস্তুটা প্রথমে কি ছিল, এই স্থির অবস্থায় রাখা ছিল, অর্থাৎ একটা বন্ডিং সৃষ্টি হয়েছিল এখানে। সেই বন্ডিংটা ভাঙার জন্য কত বল দরকার, আমাদের 8 নিউটন বল দরকার, রাইট।
অর্থাৎ 8 নিউটন বল প্রয়োগে বস্তুটা কি হবে, চলার উপক্রম শুরু হবে। তখন বস্তুটার মধ্যে যে ত্বরণটা থাকবে সেই ত্বরণের মানটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল, সুতরাং বস্তুটার মধ্যে কোনো বল ছিল না, অর্থাৎ আমরা বলতে পারি কি স্থিতি ঘর্ষণ বল ইকুয়াল টু আমরা বলতে পারবো কি এই বলটা। অর্থাৎ যখন বস্তুটা এখানে স্থির অবস্থায় রাখা ছিল তখন বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ বল থাকবে, সেই ঘর্ষণ বলটা অবশ্যই গতির বিপরীত দিক বরাবর কাজ করবে, অর্থাৎ এই বলটাকে আমরা বলবো কি এফএস। দেন আমরা বলতে পারছি কি স্থিতি ঘর্ষণ বলের মানটা কত হচ্ছে 8 নিউটন। তো আমরা এখান থেকে হলো তো টেবিলটাকে কি করবে, বস্তুটাকে একটা হলো অর্থাৎ কাঠের গুঁড়িটাকে প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলের দিকটা কি হচ্ছে উপরের দিক বরাবর, রাইট। তো এখান থেকে আমরা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কর মানটা আমরা বের করে নিতে পারি। তো মিউ এস ইকুয়াল টু কি ছিল, এফ এস ডিভাইডেড বাই কি হচ্ছে আর, রাইট। তো এফ এস এর মান কত হচ্ছে 8 নিউটন, এবং আর মানে কি হচ্ছে আমরা বলতে পারি কি প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে এমজি কে নাকচ করে দিচ্ছে, রাইট। তো আমরা এখন মান বসিয়ে দিই। তো এফ এস এর মান কত হচ্ছে 8 নিউটন, আর মানে কত হচ্ছে এমজি, অর্থাৎ কত কেজি ভরের কাঠের গুঁড়ি ছিল, 10 কেজি ভরের, এবং হলো জি এর মান কত 9.8। দেন আমরা মিউ এস এর মানটা পাচ্ছি 0.082। এখন প্রবলেমে বলা আছে কি যে 4 নিউটন বলের সাহায্যে বস্তুটিকে নির্দিষ্ট দ্রুতিতে গতিশীল রাখা যায়, অর্থাৎ বস্তুটা সমবেগে যাবে, অর্থাৎ সমবেগে যদি যাই বস্তুটার বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তুটার ত্বরণটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, রাইট। তখন আমরা বলতে পারবো কি যখন বস্তুটা গতিশীল থাকবে তখন বস্তুটার মধ্যে একটা গতীয় ঘর্ষণ বল থাকবে, সেটা অবশ্যই কি হবে, গতির বিপরীত দিক বরাবর কাজ করবে। অর্থাৎ যদি এটা হয় আমাদের বল, অর্থাৎ 4 নিউটন বলে যদি বস্তুটাকে মুভ করাতে পারি একটা নির্দিষ্ট দিকে, তখন হলো গতীয় ঘর্ষণ বলটা থাকবে অবশ্যই গতির বিপরীত দিক বরাবর। তো এটাকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি। তখন যেহেতু সমবেগে যাচ্ছে বস্তুটা, যেহেতু ত্বরণটা শূন্য, দেন আমরা বলতে পারবো কি যে এফ বল ইকুয়াল টু কি হচ্ছে গতীয় ঘর্ষণ বল, অর্থাৎ গতীয় ঘর্ষণ বলের মানটা আমরা পাচ্ছি কত 4 নিউটন, রাইট। কারণ কি 4 নিউটন বলে বস্তুটাকে কি হচ্ছে সমবেগে যাচ্ছে একটা নির্দিষ্ট দ্রুতিতে, রাইট। দেন আমরা এখান থেকে মিউকে অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা আমরা বের করে নিতে পারি। তো কিভাবে বের করতে পারবো, একইভাবে। তো মিউকে মানে আমরা কি জানি, এফ কে ডিভাইডেড বাই কি হচ্ছে আর, রাইট। তো এফ কে মান কত জানি আমরা 4 নিউটন, আর আর মানে কি কত হচ্ছে এমজি, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে এমজি দ্বারা নাকচ হয়ে যাচ্ছে, রাইট। তো এখন আমরা যদি মান বসিয়ে দিই, আর ভরের মান কত জানি আমরা 10 কেজি। তো আমরা এখান থেকে মিউকের মানটা পাচ্ছি 0.041। আচ্ছা, আমরা এতক্ষণ আনুভূমিক তলে কোনো বস্তুর স্থিতি ঘর্ষণ দেখলাম। তো আমরা এখন আনত তলে বস্তুর স্থিতি ঘর্ষণ দেখব। তো ধরে নিলাম এটা একটা কি ভূমি, তো ভূমির সাথে একটা তল কি করা আছে, আনত রাখা আছে, এবং এই যে একটা ভরের একটা কাঠের ব্লক ধরে নিলাম এটা। তো কাঠের ব্লকটা এই আনত তলে স্থির অবস্থায় রাখা আছে, ঠিক আছে। তো কাঠের ব্লকটার ওজনটা কি হবে, খাড়া নিচের দিক বরাবর কাজ করবে। তো বস্তুটা এখানে কি রাখা হয়েছিল, আনুভূমিক তল বরাবর স্থির রাখা হয়েছিল। সুতরাং এটার মধ্যে অর্থাৎ এই যে এই আনত তল এবং কি বস্তুর মধ্যে একটা কি হয়েছে, বন্ডিং তৈরি হয়েছে। আচ্ছা, বস্তুটা যদি নিচে পড়তে চাই তাহলে কি হতে হবে, অবশ্যই বন্ডিংটা ভেঙে দিতে হবে, ঠিক আছে। যদি আমরা এমজি কে যদি উপাংশে ভাগ করি, তো এই কোণটা কি ছিল, থেটা এস ছিল, অর্থাৎ স্থিতি কোণ বলেছিলাম আমরা। তো এটা যদি থেটা এস হয় তো এটাও আলটিমেটলি কি হয়েছিল, থেটা এস। আমাদের পূর্বের একটা টিউটোরিয়ালে এটা বলা হয়েছিল। তো আমরা এখন এমজি কে যদি দুইটা উপাংশে ভাগ করি, তো থেটা এস এর সাথে এই উপাংশটাকে বলা হচ্ছে কি এমজি অফ কস থেটা, আর এই উপাংশটা তাহলে কি হচ্ছে এমজি সাইন থেটা, ঠিক আছে। তো যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় রাখা ছিল, সুতরাং এখানে কোনো বল ছিল না, রাইট। তো বাহ্যিক বলটা কি হচ্ছে, শূন্য হচ্ছে। দেন আমরা বলতে পারবো কি এমজি সাইন থেটা এস ইকুয়াল টু কি হচ্ছে এফ এস, ঠিক আছে। তো এমজি সাইন থেটা এস এর কাজ কি, যদি হলো বস্তুটা এই যে আনত তল বরাবর পড়তে থাকে, সেই পড়ার জন্য যে বলটা দায়ী, অর্থাৎ এমজি সাইন থেটা এস এই বলটা দায়ী, ঠিক আছে। আর হলো আমরা বলতে পারবো কি আর, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে এমজি কস থেটা এস দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। দেন আমরা লিখতে পাচ্ছি কি আর ইকুয়াল টু এমজি কস থেটা এস, ঠিক আছে। তো এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো আমরা এখন যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, দেন আমরা লিখতে পাচ্ছি কি এমজি সাইন থেটা এস ডিভাইডেড বাই এমজি কস থেটা এস ইকুয়াল টু আমরা বলতে পারবো কি এফ এস ডিভাইডেড বাই কি আর। তো এমজি দ্বারা যদি ভাগ করে দিই, দেন সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ট্যান থেটা এস ইকুয়াল টু কি এফ এস ডিভাইডেড বাই কি আর। তো এফ এস ডিভাইডেড বাই আর এটা কি ছিল, আমাদের ছিল মিউ এস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটা কি ছিল মেনলি রাফনেস বোঝাচ্ছিল। তো আমরা ট্যান থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মিউ এস, ঠিক আছে। তো আমাদের যদি এখন হলো থেটা এসটা বের করতে বলে, দেন আমরা নর্মালি বের করতে পারবো কিভাবে, ট্যান ইনভার্স ইন্টু কি মিউ এস, ঠিক আছে। তো আমরা এভাবে মেনলি আনত তলে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে থাকে।
আচ্ছা, আমরা এখন হলো আনত তলে ঘর্ষণ বল অর্থাৎ গতীয় ঘর্ষণ বল এই টপিকসটা দেখব। তো ধরে নিলাম এই যে এরকম একটা আনত তল ভূমির সাথে ধরে নিলাম থিটা পরিমাণ কোণ করে রাখা ছিল। তো যখন বস্তুটাকে একভাবে রাখা ছিল, অর্থাৎ বস্তুটাকে যদি আমরা এখন উপরের দিকে তুলতে চাই আনত তল বেয়ে, ঠিক আছে, তো বস্তুটার ওজনটা কি হবে, খাড়া নিচের দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, এখন বস্তুটাকে আমরা কি বলে টানবো, অবশ্যই এই পরিমাণ বল দিয়ে সামনের দিকে অর্থাৎ উপরের দিকে তুলবো আনত তল বেয়ে। তো ঠিক আছে, তো এখন যদি আমরা এমজির উপাংশে ভাগ করি অর্থাৎ এই কোণটা যদি থেটা হয়, তো আলটিমেটলি আমরা এই কোণটাকে বলতে পারবো কি থেটা। ঠিক আছে, তো বস্তুটা যখন এখানে রাখা ছিল, তো বস্তুটার ওজন কি ছিল, এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করছিল এবং হলো সারফেস তাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে। তো প্রতিক্রিয়া বলটার দিক কি হবে, অবশ্যই অভিলম্ব বরাবর, এদিক বরাবর। তো এখন হলো এমজির উপাংশ যদি আমরা ভাগ করি, দেন হলো আমরা লিখতে পারবো এমজি কস থেটা এই উপাংশ, আর এই উপাংশটাকে আমরা লিখতে পারবো কি এমজি সাইন থেটা। ঠিক আছে, তো যেহেতু বস্তুটাকে আমরা হলো এই পরিমাণ বল দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি টেনে, সুতরাং হলো বস্তুটার গতির দিকটা কি হচ্ছে উপরের দিক বরাবর, এবং হলো বস্তুটার একটা হলো ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বলটা অবশ্যই গতির বিপরীত দিক অর্থাৎ এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে, যেটা নাম দিলাম আমরা কি এফ কে। ঠিক আছে, তো বস্তুটাতে এফ পরিমাণ বল প্রয়োগ করে উপরের দিকে আমরা তুলছিলাম। ঠিক আছে, তো বস্তুটার ত্বরণের দিকও অবশ্যই এফ এর অর্থাৎ বলের দিক বরাবর থাকবে। ঠিক আছে, তো আমরা এখন হলো ত্বরণের মানটা আমরা যদি বের করে নিতে চাই, তো দেখা যাচ্ছে কি যে ওয়াই অক্ষ বরাবর আমাদের বল কি আছে, প্রতিক্রিয়া বল এবং কি এমজি কস থিটা। তো আমরা লিখতে পারবো কি প্রতিক্রিয়া বল ইকুয়াল টু কি এমজি কস থিটা। ঠিক আছে, এবং হলো এক্স অক্ষ বরাবর বল কি আছে, এফ আছে, এমজি সাইন থিটা আছে এবং কি এফ কে আছে। তো আমরা কি জানি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম ইন্টু এ। ঠিক আছে, তো যেহেতু বস্তুটাকে আমরা হলো উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি অর্থাৎ এফ বলে টেনে নিয়ে যাচ্ছি, এটা অবশ্যই কি হবে, এমজি সাইন থিটার চেয়ে অবশ্যই বেশি হবে। দেন আমরা লিখতে পারবো কি এফ মাইনাস কি হচ্ছে এমজি সাইন থিটা প্লাস কি হচ্ছে এফ কে হচ্ছে। তো এফ কেটা কি হচ্ছিল, এখানে ঘর্ষণ বল হচ্ছিল অর্থাৎ গতি ঘর্ষণ বলটা, যেটা কি হচ্ছিল গতির বিপরীত দিকে কাজ করছিল। আর ওয়েটের একটা কম্পোনেন্ট কি হচ্ছিল, এমজি সাইন থিটাকে এখানে কি হচ্ছে ধরে রাখছে। অর্থাৎ আমরা যদি এখন আনত তলের কোনো একটা বস্তুকে উপরের দিকে তুলতে চাই, তখন বস্তুটার মধ্যে যে ওজন থাকে অর্থাৎ এমজি সাইন থিটার বলটা কি করে, বস্তুটাকে এখানে টেনে ধরে রাখে, যার কারণে উপরের দিকে তুলতে একটু সমস্যা হয় অর্থাৎ কষ্ট হয় আমাদের। ইকুয়াল টু আমরা এখন আমরা লিখতে পাচ্ছি কি এটা ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, তো আমরা নর্মালি এফ কে ইকুয়াল টু কি জানি, এফ কে ইকুয়াল টু আমরা জানি মিউ কে ইন্টু কি হচ্ছে আর। ঠিক আছে, তো আমরা এখান থেকে এ এর মানটা বের করে নিতে পারবো। তো ইকুয়াল টু লিখতে পারবো কি এফ মাইনাস কি হচ্ছে এমজি সাইন থেটা প্লাস কি হচ্ছে এফ কে এর মানটা যদি আমরা বসাই মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই কি হচ্ছে এম। রাইট, তো আমরা এখান থেকে এখানে এর মানটা অর্থাৎ ত্বরণের মানটা বের করে নিতে পারবো। আনত তলে যদি এখন কোনো একটা বস্তুকে যদি রাখি অর্থাৎ এই ত্বরণে আমরা বস্তুটাকে উপরের দিকে তুলতে পারবো। রাইট, তো এখন একটা ম্যাথ দেখা যাক। প্রবলেমটিতে বলা আছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নত তলের উপর 4 কেজি ভরের কোনো ব্লককে গতিশীল করতে উপরের দিকে তলে সমান্তরালে 25 নিউটন বলের প্রয়োজন হয় এবং ব্লকটির ত্বরণ কত। আর যেখানে দেওয়া আছে কি মিউকে অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.1। তো প্রবলেমটা সলভ করার আগে চিত্রটা আঁকিনি। তো চিত্রটা কিন্তু আগের মতনই ছিল। তো এখানে কি ছিল, একটা কাঠের ব্লক ছিল, রাইট, এবং হলো তলের সাথে কত ডিগ্রি কোণ করে রাখা ছিল, 30 ডিগ্রি কোণে। তো এইটা কি ছিল, এমজি ফোর্সটা খাড়া নিচের দিকে কাজ করছিল এবং কি এমজি ফোর্সের একটা উপাংশ কি ছিল এমজি কস থেটা এবং কি এদিক বরাবর উপাংশ কি ছিল এমজি সাইন থেটা। তো কাঠের ব্লকটাকে কি করছি আমরা 25 নিউটন বল দিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি, রাইট। তো আমরা হলো এই যে ত্বরণের মানটা আমরা এইটা পেয়েছিলাম অর্থাৎ এফ মাইনাস কি এমজি সাইন থেটা প্লাস কি মিউকে ইন্টু আর ডিভাইডেড বাই কি এম। তো আর মানে কি হচ্ছে, নর্মালি প্রতিক্রিয়া বল ইকুয়াল টু কি হচ্ছে এমজি কস থেটা দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। দেন আমরা হলো এর মানটা বের করতে পারবো এখান থেকে, রাইট। তো সবগুলো মান দেওয়া আছে অর্থাৎ এফ এর মান বলের মান দেওয়া আছে 25 নিউটন, আমরা মানগুলো বসাই। ভর দেওয়া আছে কত, 4 কেজি ভরের ব্লক, এবং হলো জি এর মান 9.8, সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে আনত বলা ছিল। আর হলো মিউকে মান দেওয়া আছে 0.1, আর মানে কি হচ্ছে এমজি কস থেটা অর্থাৎ এম এর মান 4, জি এর মান 9.8 ইন্টু কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কি এম অর্থাৎ 4। দেন আমরা হচ্ছে ত্বরণের মানটা পাচ্ছি 0.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই ত্বরণে ব্লকটি উপরের দিকে উঠতে থাকবে। তো আমরা এখন হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউকের মানটা বের করবো একটা কেস থেকে। তো ধরে নিলাম এ পয়েন্টে একটা গাড়ি রাখা হয়েছিল, ঠিক আছে। তো গাড়িটা ধরে নিলাম ইউ আদিবেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে অর্থাৎ এটা ছিল স্টার্টিং পয়েন্ট। তো ইউ আদিবেগ নিয়ে যখন সামনের দিকে গাড়িটা যাবে আর গাড়ির তলটা যদি অমসৃণ হয়, সুতরাং একটা হলো গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা কি ছিল এফ কে ছিল। তো গাড়িটা ধরে নিলাম এস দূরত্ব অতিক্রম করার পরে বি পয়েন্টে গেল
এবং হলো এটাই কি তার জন্য স্টপ পয়েন্ট। তো এই পয়েন্টে যখন গেল তখন তার শেষ বেগটা ধরে নিলাম কি 0। ঠিক আছে, তো আমরা হলো এখান থেকে যখন গাড়িটা এখানে রাখা ছিল তখন গাড়িটার একটা ওজন ছিল, রাইট? যদি গাড়িটার ভর m হয়, সুতরাং ওজনটা কি হবে, অবশ্যই নিচের দিকে কাজ করবে এবং তাকে একটা মাটি তাকে একটা প্রতিক্রিয়া বল দেবে। সেই প্রতিক্রিয়া বলের দিকটা কি ছিল, আর ছিল। তো আমরা এফ কে ইকুয়াল টু বলতে পারি নর্মালি কি মিউ কে ইন্টু কি আর। ঠিক আছে, তো আর মানে কি জানি আমরা, আর ইকুয়াল টু কি হচ্ছে এম জি, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা কি হচ্ছে এম জি দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। দেন আমরা মিউ কে ইন্টু কি লিখতে পারবো, এম ইন্টু জি। তো এই মিউ কেটা কি ছিল আসলে, বল ছিল, অর্থাৎ গতীয় ঘর্ষণ বল। তো গতীয় ঘর্ষণ বল ইকুয়াল টু আমরা বলতে পারবো কি এম ইন্টু এ, নর্মালি নিউটনের সেকেন্ড ল থেকে আমরা বলতে পারছি। তো উভয় পক্ষ থেকে যদি এম এর মানটা বাদ দেই, দেন আমরা এ ইকুয়াল টু লিখতে পারছি কি মিউ কে ইন্টু কি জি, রাইট? তো কি বলা হয়েছিল, গাড়িটা এ থেকে বি পয়েন্টে যখন গেল, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করে, তখন বি পয়েন্টে যাওয়ার পরে গাড়িটা কি হয়ে গেল, থেমে গেল, অর্থাৎ মন্দনে কি হয়ে গেল, গাড়িটা থেমে গেল। তখন হলো গাড়িটার যে বেগটা কি হয়ে গেল, আর পরিবর্তন হলো না, তখন বেগের মানটা কি হচ্ছে, 0 হচ্ছে। তো নর্মালি আমরা গতির সূত্র থেকে আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস কি হচ্ছে 2as। তো আমরা হলো যেহেতু এখানে মন্দন হয়ে যাচ্ছে, অর্থাৎ গাড়িটা থেমে যাচ্ছে, সুতরাং ত্বরণটা কি হচ্ছে, ঋণাত্মক। তাই আমাদের এখানে কি দিতে হবে, একটা নেগেটিভ চিহ্ন। আর হলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব। ঠিক আছে, এবং বল হচ্ছে কি যে হলো এখানে যখন গেল তখন গাড়িটা শেষ বেগটা কি হচ্ছে, 0 হচ্ছে। তো আমরা এখন মানটা বসিয়ে দিই, শেষ বেগের মান 0। তারপর ইউ এর মানটা ইউ ছিল মাইনাস কি 2 ইন্টু এ ইন্টু এস। ঠিক আছে, দেন আমরা এখান থেকে লিখতে পারবো কি এ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2s। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে কি এটাও কি ছিল, ত্বরণ ছিল, এটাও ত্বরণ ছিল। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারবো কি মিউ কে ইন্টু জি ইকুয়াল টু কি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2s। দেন আমরা মিউকের মানটা বের করে নিতে পারবো এখান থেকে। তো মিউকের মানটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2g ইন্টু এস। ঠিক আছে, তো এভাবে আমরা মিউকের মানটা বের করে নিতে পারলাম এই কেস থেকে। তো এখন একটা ম্যাথ প্রবলেম দেখা যাক। তো প্রবলেমটিতে বলা আছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুকে 30 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এসে বিদ্ধ হয়, এবং যেখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কর মান দেওয়া আছে 0.2 হলে কাঠের টুকরাটি কত দূর গিয়ে থেমে যাবে। তো প্রবলেমটি সলভ করার আগে চিত্রটা আঁকানো যাক। ধরে নিলাম এম ভরের একটা কাঠের টুকরা, রাইট? তো সারফেসের ওপর কি ছিল, স্থির অবস্থায় ছিল। তো ধরে নিলাম 30 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এসে কাঠের ব্লকটাতে কি হচ্ছে, বিদ্ধ হচ্ছে। তো কাঠের ব্লকটাতে যখন বুলেটটা এসে লাগবে তখন কাঠের ব্লকটা হলো কিছু দূরত্ব যাবে, অর্থাৎ এস পরিমাণ দূরত্ব ধরে নিলাম গেল। তো এস পরিমাণ দূরত্ব যাওয়ার পরে কাঠের ব্লকটা কি হয়ে যাবে, থেমে যাবে, অর্থাৎ মন্দনে থামবে। তখন হলো কাঠের ব্লকটার মধ্যে শেষ বেগটা আর থাকবে না, তখন কি হচ্ছে, বেগের পরিবর্তনটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ বেগের মানটা কি লিখতে পাচ্ছি আমরা, 0 লিখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ধরে নিলাম যখন বুলেটটা এসে লাগলো তো কাঠের ব্লকটার যে হলো সম্মিলিত বেগটা কে আমরা প্রকাশ করলাম হলো ভি প্রাইম দিয়ে। তো সংঘর্ষের পূর্বে কি ছিল, এটা ছিল বুলেট এবং কি বুলেটের বেগটা। তো সংঘর্ষের পূর্বে কাঠের ব্লকটার ভর এবং বেগটা কি হচ্ছে, 0 হচ্ছে, এবং সংঘর্ষের পরে কি হচ্ছে, তাদের সম্মিলিত একটা বেগ পাচ্ছি কি ভি প্রাইম। তো আমরা লিখতে পারবো কি একবারে কাঠের ব্লকটার ভর এম প্লাস কি হচ্ছে বুলেটের ভর ইন্টু কি হচ্ছে সম্মিলিত বেগ, যেটাকে ভি প্রাইম দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, তো ভি প্রাইমের মানটা আমাদের অজানা, তো ভি প্রাইমের মানটা আমরা বের করে নিই, এম ভি ডিভাইডেড বাই কি হচ্ছে বড় এম প্লাস কি হচ্ছে এম। তো এমটা কি এখানে, এমটা ছিল কি বুলেটের ভর, যেটা দেওয়া আছে কত 30 গ্রাম, রাইট? তো গ্রাম থেকে কেজিতে কনভার্ট করব আমাদের 1000 দ্বারা ভাগ করে, তো আমরা লিখতে পারবো কি 0.03 কেজি। ঠিক আছে, এবং হলো বুলেটটার বেগ দেওয়া আছে কত 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর হলো কাঠের ব্লকটার ভর কত দেওয়া আছে, বড় এমের মান দেওয়া আছে 10 কেজি। ঠিক আছে, তো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, দেন আমরা হলো ভি প্রাইমের মানটা পাবো। দেন আমরা ভি প্রাইমের মানটা পেয়েছি 0.89 এত কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন প্রবলেমে বলা আছে যে কাঠের টুকরাটি কত দূর গিয়ে থেমে যাবে। তো একটু আগে আমাদের কেস থেকে আমরা পেয়েছিলাম মিউকের মানটা পেয়ে গেছিলাম। তো মিউকের মানটা কি ছিল, মিউকে ইকুয়াল টু ছিল যে হলো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 ইন্টু জি ইন্টু এস। তো ইউ স্কোয়ার না লিখে আমরা এখন লিখবো এই মানটাকে ভি প্রাইম, অর্থাৎ সম্মিলিত বেগটা, যে বেগটা নিয়ে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো ইউ না লিখে আমরা লিখবো কি ভি প্রাইম। ঠিক আছে, তো আমরা এখন হলো মানগুলো বসিয়ে দিই এখান থেকে, দেন আমরা হলো এস এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ কাঠের ব্লকটা ধরে নিলাম এস পরিমাণ দূরত্ব যাওয়ার পরে কি হচ্ছে, যাচ্ছে, থেমে যাচ্ছে। তো এস ইকুয়ালটা আমরা বলতে পারি কি ভি প্রাইমের স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 ইন্টু জি ইন্টু মিউকে।
ঠিক আছে। তো আমাদের এখানে হলো ভি প্রাইমের মান আমাদের জানা আছে, আর মিউকের মানটা দেওয়া আছে কোয়েশ্চিনে, যেটা হলো কি 0.2। ঠিক আছে, আর যেটা কি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেন আমরা এস এর মানটা পাচ্ছি 0.20 এত মিটার, অর্থাৎ কাঠের ব্লকটা 0.20 মিটার যাওয়ার পরে কি হয়ে যাবে, একদম থেমে যাবে। তো আজকে ছিল এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হলো লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।